সুধী শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জ্ঞানালাপ আর্কাইভের নিয়মিত কলাম পাঠের আয়োজনে। বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থীদের সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলিতে আপডেটেড রাখতে আমাদের এই বিশেষ আয়োজন। আজকের আয়োজনে আমরা পাঠ করতে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত অত্যন্ত বিশ্লেষণধর্মী একটি কলাম। আজকের কলামের বিষয় ইরান যুদ্ধ, একক আধিপত্য অবসানের পূর্বাভাস। আন্তর্জাতিক রাজনীতির এই গভীর রূপান্তর নিয়ে কলামটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড সুজিত কুমার দত্ত। চলুন শুরু করা যাক। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকট আজকের বিশ্ব রাজনীতির এক গভীর বাস্তবতাকে স্পষ্ট করে তুলেছে। একক আধিপত্যের যুগ কি সত্যি শেষের পথে? জ্বালানি নিরাপত্তা, সামরিক জোট এবং বৈশ্বিক নেতৃত্বের প্রশ্নে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কেবল একটি আঞ্চলিক সংঘাতের প্রতিফলন নয়, বরং এটি আন্তর্জাতিক ব্যবস্থার গভীর রূপান্তরের ইঙ্গিত বহন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিল তার মূল শক্তি ছিল সামরিক ক্ষমতা নয়, বরং তার বিস্তৃত জোট ব্যবস্থা। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সহ ন্যাটো, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৫০টিরও বেশি নিরাপত্তা অংশীদার ছিল, যারা স্বেচ্ছায় নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছিল। এই জোটভিত্তিক কাঠামোই যুক্তরাষ্ট্রকে এক অনন্য বৈশ্বিক শক্তিতে পরিণত করেছিল, যা তার প্রতিদ্বন্দ্বীরা কখনোই পুরোপুরি অনুকরণ করতে পারেনি। তুলনামূলকভাবে চীনের বাণিজ্যিক অংশীদারি বিস্তৃত হলেও তার নিরাপত্তা জোট সীমিত, আর রাশিয়ার জোটগুলো অনেকাংশে নির্ভরতা এবং চাপের ভিত্তিতে গড়ে উঠেছে। ফলে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ভিত্তি ছিল এই জোট কাঠামো, যা কেবল শক্তির ভারসাম্যই নয়, বরং বৈশ্বিক শৃঙ্খলার ধারক হিসেবেও কাজ করেছে। ইতিহাস সাক্ষী যে সংকটময় মুহূর্তে এই জোট ব্যবস্থাই যুক্তরাষ্ট্রকে শক্তি জুগিয়েছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বিশাল বহুজাতিক বাহিনী গঠন করে কুয়েত থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর যখন যুক্তরাষ্ট্র মিত্রদের আহ্বান জানায় হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা জোরদার করতে, তখন প্রতিক্রিয়া ছিল আশ্চর্যজনকভাবে শীতল। স্পেন, ইতালি ও জার্মানির মতো গুরুত্বপূর্ণ মিত্ররা অংশগ্রহণে অনাগ্রহ দেখায়। অস্ট্রেলিয়া নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানায়। কানাডা আক্রমণাত্মক অভিযানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া এখনও স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। এই পরিবর্তন কেবল নীতিগত দ্বিধা নয়, এটি একটি গভীর কাঠামোগত পরিবর্তনের লক্ষণ। একসময় যে মিত্ররা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসত, তারা এখন ক্রমেই নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হল সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিত্রদের প্রতি প্রকাশ্য সমালোচনা, নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলা এবং জোট ব্যবস্থাকে বোঝা হিসেবে দেখার প্রবণতা। অবশ্য জোটের মধ্যে মতপার্থক্য নতুন কিছু নয়। ন্যাটো অতীতেও সুয়েজ সংকট থেকে শুরু করে ইরাক যুদ্ধ পর্যন্ত নানা বিভাজন মোকাবেলা করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন, কারণ এখানে শুধু মতপার্থক্য নয়, বরং বিকল্প পথ অনুসন্ধানের প্রবণতা দেখা যাচ্ছে। স্পেন, ইতালি ও জার্মানির মতো দেশগুলো এরই মধ্যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছে, যাতে তারা নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এ ধরনের উদ্বেগ ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি জোটভিত্তিক নিরাপত্তা ধারণার মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। যখন রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে হুমকি মোকাবেলার বদলে আলাদা সমঝোতা খোঁজে, তখন জোট আর সম্মিলিত নিরাপত্তা কাঠামো হিসেবে কাজ করতে পারে না। এই পরিবর্তনের পেছনে জ্বালানি বাজারের বাস্তবতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১/৫ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এই পথের যে কোনো বিঘ্ন ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। তেলের দাম $১০০ ছাড়িয়ে যাওয়া এবং গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই তারা সমষ্টিগত পদক্ষেপের পরিবর্তে দ্রুত স্বতন্ত্র সমাধানের দিকে ঝুঁকছে। এই প্রবণতা একটি বৃহত্তর বাস্তবতার ইঙ্গিত দেয়। জোট ব্যবস্থার ধীরে ধীরে ক্ষয়। জোট কখনো হঠাৎ ভেঙে পড়ে না, বরং সদস্য রাষ্ট্রগুলো যখন বিকল্প নিরাপত্তা ব্যবস্থা খুঁজতে শুরু করে, তখন তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আজকের এই পরিস্থিতি সেই দীর্ঘমেয়াদী ক্ষয়েরই প্রতিফলন।
যদি ইউরোপীয় দেশগুলো সত্যি পৃথকভাবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে সক্ষম হয় তবে এর প্রভাব পারস্য উপসাগরের বাইরেও বিস্তৃত হবে। এটি যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দেবে এবং একক আধিপত্যের যুগের অবসানকে ত্বরান্বিত করবে। কারণ যুক্তরাষ্ট্রের শক্তির মূল শৌচ ছিল তার জোট ব্যবস্থা। সেটি দুর্বল হলে তার বৈশ্বিক প্রভাবও স্বাভাবিকভাবে কমে যাবে। এখানেই একবিংশ শতাব্দীর ক্ষমতার বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং ইরান যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি দেখিয়ে দিয়েছে যে একক আধিপত্যের যুগ ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং বিশ্ব ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে একাধিক শক্তিকেন্দ্র একসাথে বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করবে। এই রূপান্তর কেবল শক্তির পুনর্বিন্যাস নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন নীতিমালা ও ভারসাম্য তৈরির সূচনা। তাই ইরান যুদ্ধকে শুধু একটি সংঘাত হিসেবে নয়, বরং বৈশ্বিক ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস হিসেবেই দেখা উচিত। বিশ্ব ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে একাধিক শক্তিকেন্দ্র একসাথে বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করবে। এই রূপান্তর কেবল শক্তির পুনর্বিন্যাস নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন নীতিমালা ও ভারসাম্য তৈরির সূচনা। তাই ইরান যুদ্ধকে শুধু একটি সংঘাত হিসেবে নয়, বরং বৈশ্বিক ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস হিসেবেই দেখা উচিত। বিশ্ব ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে একাধিক শক্তিকেন্দ্র একসাথে বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করবে। এই রূপান্তর কেবল শক্তির পুনর্বিন্যাস নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন নীতিমালা ও ভারসাম্য তৈরির সূচনা। তাই ইরান যুদ্ধকে শুধু একটি সংঘাত হিসেবে নয়, বরং বৈশ্বিক ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তনের পূর্বাভাস হিসেবেই দেখা উচিত। অবশেষে লেখকের পরিচয় দিচ্ছি। অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের কলাম পাঠ এখানেই শেষ হল। আশা করি এই বিশ্লেষণধর্মী আলোচনা